আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। জনাব তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে অনেক কিছু ঘটছে। যা হোক, আমরা আমাদের জীবনের শেষ দিনগুলো কিভাবে যাবে বা যেতে পারে সেটা নিয়ে আজ আমরা শিখব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে এই ব্যাপারে, বেশ একদম মেডিকেল স্কুল থেকেই বলতে পারেন। তো আজ শিখব মৃত্যু কিভাবে হয়, কত প্রকার। এক প্রকার হচ্ছে ক্লিনিক্যাল ডেথ, অর্থাৎ একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, ধরুন আমি যাচ্ছি দিয়ে পড়ে আছে, দেখলাম তার পালস নেই, দেখলাম তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। একজন ডাক্তার যদি বলে যে হ্যাঁ তিনি মরে গিয়েছেন, এখানে এটার জন্য ইসিজি করার কোনো প্রয়োজন নেই, এটার জন্য আর কোনো টেস্টের প্রয়োজন নেই। আবার একইভাবে একজন নার্স ধরুন হাসপাতালে চাকরি করছেন, রাতে রোগীটা ঘুমাতে গিয়েছে, সকালে গিয়ে দেখলেন যে একজন রোগী অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা রাত হয়তো পড়েছিল, তার পালস নেই, তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। তিনি চাইলে এই রোগীটিকে মৃত ঘোষণা করতে পারেন। তিনি ডাক্তারকে ডাকবেন। ডাক্তার যদি মনে করেন যে এই রোগীটির মৃত্যু আসলে এই ইমিডিয়েটলি হয়নি, হয়েছে ওভারনাইট 8 ঘন্টা ঘুমের মধ্যে কখনো, তিনি চাইলে যে রিসাসিটেশন প্রক্রিয়া আছে সেটি শুরু করতে পারেন, আবার নাও করতে পারেন। শুরু করতে বাধ্য লিগালি, কারণ সেটি জীবন বাঁচানোর জন্য। কিন্তু এই মৃত্যুটি যদি কিছুক্ষণ আগে হয়ে থাকে, যখন সিপিআর করলে লাভ হবে না, তখন চাইলে এটিকে নাও করা যেতে পারে। এখন লিগ্যাল ডেথ, আরেকটি হচ্ছে লিগ্যাল ডেথ, এটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ। লিগ্যাল ডেথ হচ্ছে ধরুন একজন রোগী মাত্রই মৃত্যুবরণ করেছে, নার্স দেখলেন, তার জন্য একটি পেপার, লিভিং উইল বলে অথবা ডিএনআর বলে, সেই কাগজটি যদি সাইন করে যান সেই রোগী, বা বলে যান যে আমি যদি মরে যাই, মনে করো আমাকে, আমার এমন রোগ হয়েছে মনে করো যেখান থেকে আমাকে ফেরত আনা সম্ভব নয়, আমার উপর তোমরা এই জীবন রক্ষাকারী সিপিআর, বুকের উপর কম্প্রেস করা বা অ্যাডভান্স, এগুলো করবা না। এই কাগজটা যদি কাছে থাকে, তার আত্মীয় স্বজনরা যদি মনে করে যে না এটি আমরা করতে দেব না, তাহলে এই রোগীকে যেতে দিতে হবে। আর ধরুন এই কাগজটি নেই, তাহলে কি করার? তখন এই সিপিআর প্রক্রিয়াটি করতে হয়, ডাক্তার সাহেবরা বাধ্য তখন করতে। তারপর এই সিপিআর করার পরে একটি পর্যায়ে সিপিআর ধরুন ফেল করেছে, কাজ হচ্ছে না, তাহলে এই রোগীটি মৃত। আচ্ছা, এখন যেটি চ্যালেঞ্জটি সেটি হচ্ছে কিছুক্ষণ সিপিআর করার পরে এই রোগীর দেখা গেল হার্টবিট এসেছে, ব্রিদিংটা আমরা ভেন্টিলেটরে লাইফ সাপোর্টে দেওয়া হলো, সেটি ফেরত এসেছে। তাহলে এই প্রক্রিয়াটি, তার যে লাইফ সাপোর্ট প্রক্রিয়া, সেটি চলবে। এখন কথা হচ্ছে এই যে লাইফ সাপোর্ট প্রক্রিয়া চলতে গিয়ে একটা সময়ে একটা অংশ রোগী তারা লাইফ সাপোর্ট থেকে বের হয়ে আসতে পারে, তারা বেঁচে গেল। আচ্ছা, যদি বের হয়ে না আসে কিন্তু ব্রেইন ফাংশন যদি কাজ করে, একটা সময়ের পরে গিয়ে ডাক্তার সাহেবরা ব্রেইন ফাংশন টেস্টের জন্য কিছু টেস্ট আছে, 3টা টেস্ট বা 4টা টেস্ট, সেইটা করে যদি দেখে যে ব্রেইন ফাংশন আছে কিন্তু ব্রিদিং এর সাপোর্ট, লাইফ সাপোর্ট দিতে হচ্ছে, তখন এই রোগীটি অনেক সময় এই ভেন্টিলেটর নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারে। আবার দেখা যায় যদি ব্রেইন ফাংশন কাজ করছে না, কিন্তু এই আর্টিফিশিয়াল কৃত্রিম লাইফ সাপোর্ট চালিয়ে যাচ্ছে কিন্তু ব্রেইন কাজ করছে না, তখনই যত কনফিউশন আসে। তাহলে কি করতে হবে? তখন এই শেষ পর্যায়ে যে ডাক্তার সাহেবরা ব্রেইনের টেস্ট করা হয়, ব্রেইন ডেথ হয়েছে কিনা দেখার জন্য। আর্টিফিশিয়াল সাপোর্ট দিয়ে একজন রোগীকে, একজন ব্রেইন ডেথের রোগীকে চাইলে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ বাঁচানো যেতে পারে।
এর মধ্যে রোগীর হার্ট এক্সস্ট হয়ে যাবে, হয়তো হার্টবিট এমনিই বন্ধ হয়ে যাবে, এটাকে কোনোভাবে ওষুধ দিয়ে আর চালানো সম্ভব নয়। কিন্তু ব্রেইন ডেথ হলে ডাক্তার সাহেবদের, হাসপাতালদের বা কোর্ট সিস্টেম, আদালতের তাদের মোরাল রেসপন্সিবিলিটি ডেথ ডিক্লেয়ার করা। চাইলেই একটি মৃত্যুকে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সারা জীবন রেখে দেওয়া সম্ভব নয়, প্রকৃতি সেটি মানে না। সো ব্রেন ডেথ তাহলে কারা কখন চেক করে? যখন এরকম পরিস্থিতি হয় যে লাইফ সাপোর্টে কাজ হচ্ছে না এবং অন্যান্য সাইনে বোঝা যাচ্ছে যে রোগীর ব্রেন ডেথ, তখন নিউরোলজিস্ট এসে তখন টেস্ট করে ব্রেইনের অ্যাক্টিভিটি কি। খুব সিম্পল টেস্ট, 5 মিনিটেই হয়ে যায়। যাই হোক, ধরুন হাসপাতালগুলো বলল যে রোগী ব্রেন ডেথ, আমরা উঠিয়ে ফেলব। এখন ফ্যামিলি বলছে না, উঠাতে পারবেন না, আমরা দেখতে চাই কতদিন বাঁচে, এখান থেকে ফিরতেও পারে। তখন কি হয়? হতেই পারে তখন এই পুরো ব্যাপারটি হসপিটালের এথিক্যাল কমিটিতে যায়। অনেকে এই এথিক্যাল কমিটির রায় মানতে চান না, তখন তারা কোর্টে যায়, কোর্টের রায় মানতে হয়। এরকম কোর্টের অনেক রায় যখন আমরা ট্রেনিং করেছি তখন দেখা গিয়েছে যে আলটিমেটলি জুনিয়র মোস্ট ডাক্তারের উপরেই পরে কোর্টের রায় আসে। পরিবার জুনিয়র ডাক্তার অথবা ডাক্তারদের বলছে প্লিজ আমার বাবার লাইফ সাপোর্ট উঠাবেন না, তখন আর ডাক্তারের কোনো উপায় থাকে না। যত কিছুই হোক, ব্রেইন ডেথ হয়ে গেলে লাইফ সাপোর্টের রোগী আর কোনো উপায় থাকে না। এটাই হলো এখন কথা। এখন আমি আবারও বলছি, একজন ব্রেইন ডেথ রোগীকে কতদিন পর্যন্ত জীবিত রাখা যায় সাপোর্ট দিয়ে? সাধারণত অনেকে অর্গান ডোনেট করতে চান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চান। সেই অল্প একটু উইন্ডোর জন্য হয়তো রোগীকে 1 দিন 2 দিন 3 দিন বাঁচিয়ে রাখা হয়, অথবা এই কনফিউশনটা দূর হওয়া পর্যন্ত আদালত থেকে সেটা পারা যায়। কিন্তু এইটা একজন রোগীর, মৃত রোগীর, যে ব্রেন ডেথের রোগীর চাইলেই কিন্তু সপ্তাহের পর সপ্তাহ চলতে পারে না। তাহলে কে বলবে যে লাইফ সাপোর্ট উইথড্র করুন? কারা? এথিক কমিটি বলতে পারে, পরিবার বলতে পারে যে হ্যাঁ আপনারা শিওর হয়েছেন ডাক্তার সাহেবরা যে ব্রেন ডেথ, ইয়েস। রোগীরা হয়তো বলবে যে আমরা আর পেরেশানি চাই না, রোগীর পরিবার যেতে দিন, কিচ্ছু না, সিম্পল লাইফ সাপোর্টের মনিটরটা বন্ধ করে দিয়ে টিউব বের করলে কয়েক মিনিটের মধ্যে সত্যিকার মৃত্যু হয়। শেষ মুহূর্তগুলোতে দেখা যায় যে হার্ট কিছুক্ষণ বিট করে, তারপর আর পারে না, তাদের সাপোর্টটা না পেলে। এগেন এগুলো নিয়ে অনেক কনফিউশন, আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। একজন অ্যাডাল্ট মানুষ বা যে কোনো মানুষেরই একটু বলে রাখা উচিত বা লিখে রাখা উচিত যে আমার জীবন যদি এরকম পর্যায়ে যায় যে আমার সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই, তোমরা আমার উপর কোনো ধরনের এক্সপেরিমেন্ট করবা না, আমাকে যেতে দিবা। আর বিশেষ করে যারা বয়স্ক, বিশেষ করে যাদের অনেক রোগবালাই আছে, ক্যান্সার শেষ মুহূর্তে, তাদের অবশ্যই উচিত হাতের কাছে একটা কাগজে সাইন করা উচিত, আমার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় প্রাকৃতিকভাবে আমার উপরে ঝাপাঝাপি করবা না, সিপিআর করবা না, আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম আমি এটা চাই না। এটা যদি মৌখিকভাবেও একজন, যিনি সন্তান বা স্ত্রী বা ওয়াইফ যেটাই হোক, একজনকেও যদি তিনি পরিষ্কারভাবে বলে থাকেন, সেই একজনও যদি তার বিছানার কাছে দাঁড়িয়ে থেকে বলেন আমি হুকুম দিচ্ছি, সেইটাও এই দেশে লিগ্যালি অ্যাকসেপ্টেবল। তবে লিখিতটা সর্বোত্তম। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনার বয়স যতই হোক, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হন, আলোচনা করুন। যুক্তরাষ্ট্রে এই কাগজগুলোর নাম হচ্ছে, একটি হচ্ছে হেলথ কেয়ার প্রক্সি,
অর্থাৎ আপনি একজনকে বলে যাবেন যে আমি তোমাকে জানিয়ে গেলাম, তুমি যে ডিসিশন দিবা সেটাই হবে। অথবা আপনি নিজেও লিখে যেতে পারেন, এটাকে লিভিং উইল বলে। অথবা ডিএনআর, ডু নট রিসাসিটেট, এরকম টাইপের পেপার আছে, সেটাও হয়। সেটার জন্য লয়ারের কাছে যেতে হবে না। আমার বিশ্বাস বাংলাদেশেও আপনি যদি কমিউনিকেট করে যান আপনার পরিবারের সাথে, এটা নিয়ে বাড়াবাড়ির সুযোগ থাকবে না। সেটা আপনি হাসপাতাল বলেন, কোর্ট বলেন, কেউ আপনি যে রুগী যে ডিসিশনটি দিয়ে গিয়েছেন সেটির বাইরে কেউ যেতে পারবে না। আসুন আমরা জনাব তোফায়েল আহমেদের জন্য দোয়া করি এবং সমস্ত রোগীদের জন্য সুস্থতা কামনা করি। ভালো থাকুন। আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন। ডক্টর ফেরদৌস খন্দকার, আসসালামু আলাইকুম।